এভরিওয়ান, অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 2 সূচক ধারা এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 3তে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট যে রচনামূলক কোশ্চেনটি রয়েছে সেই রচনামূলক কোশ্চেনটি সমাধান করব। তো এই মোস্ট ইম্পর্ট্যান্ট রচনামূলক কোশ্চেনটি আমাদের উদাহরণ 9 নং এবং অনুশীলনীর 4 নং যে প্রশ্নটি সেম, এই প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো এ প্রশ্ন অর্থাৎ ধারার যে সূচক ধারা অধ্যায়ের আমরা যখন এই রচনামূলক কোশ্চেনগুলো সমাধান করতে যাব তখন আমাদের প্রথমে প্রশ্নটি দেখে নিতে হবে। তো প্রশ্নটি আমরা এখন দেখি। 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টি ডট 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 ইকুয়াল আমাদের কি করতে হবে? 3e প্রমাণ করতে হবে। তো আমরা এমন যখন কোনো সূচক ধারা দেখব তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই ধারাটি আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো ধরি ধারাটির যোগফল s ইকুয়াল, অর্থাৎ আমাদের যে ধারাটি দেওয়া থাকবে সে ধারাটি লিখে নেব। তো সমাধান ধরি ধারাটির যোগফল s ইকুয়াল, আমরা s ইকুয়াল আমাদের যে ধারাটি দেওয়া থাকবে সে ধারাটি আমরা লিখে নেব। তো ধারাটি হচ্ছে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 প্লাস 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 ডট, অর্থাৎ আমাদের এই ধারাটি এভাবে চলতে থাকবে। তো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে ধারাটির n-তম পদ নির্ণয় করা, অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের কাজগুলো করতে হবে। তো এরপর আমরা ধারাটির কি বের করব? n-তম পদ বের করব। ধারাটির n-তম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? tn দ্বারা প্রকাশ করব। তো আমাদের n-তম পদ এখন আমরা নির্ণয় করব আর যেভাবে সে বিষয়টি দেখব। তো n-তম পদ নির্ণয় করার সময় আমাদের উপরে যে ধারাটি দেওয়া রয়েছে উপরের ধারাটি আমরা লিখে নেব। উপরের ধারাটি আমাদের সর্বশেষ কি রয়েছে? 2 প্লাস 4 প্লাস 6, আমরা এটা লিখে নেব। 2 প্লাস 4 প্লাস 6 ডট 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 ডট, এটা আমাদের কত দূর পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। এবং আমাদের কি করতে হবে? ডিভাইডেড চিহ্ন দিতে হবে। ডিভাইডেড চিহ্ন দিলাম, তারপর আমাদের নিচে আমরা ধারাটি লক্ষ্য করতে পারতেছি যে আমাদের ফ্যাক্টোরিয়াল 1 2 3 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যাকে আমরা n নামে চিনি বা n হিসেবে ধরতে পারি। তো আমরা নিচে আমরা কি ফ্যাক্টোরিয়াল n ধরে নিতে পারি। তো ফ্যাক্টোরিয়াল আমরা n ধরে নিলাম। n ধরে নেওয়ার পর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে আমাদের উপরে যে ধারাটি রয়েছে আমরা সেই ধারাটিতে এটি কাজ করে নিতে পারি। কাজটি হচ্ছে যে আমরা এখানে 2 4 6, এই 2 4 6 থেকে আমরা 2 কমন নিতে পারি। তো আমরা 2 কে কমন যদি নেই তাহলে আমার ধারাটি এমন হচ্ছে, 2 কে যদি আমরা কমন নেই, 2 কে কমন নিলে আমাদের এমন হচ্ছে 2 দ্বারা 2 কে আমরা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে 1 প্লাস, আবার 2 দ্বারা 4 কে ভাগ করলে হচ্ছে কি 2 প্লাস, আবার 2 দ্বারা আমরা যদি 6 কে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের কি 3, এরপর আমাদের ডট 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 n, এবং আমাদের নিচে কি রয়েছে? ফ্যাক্টোরিয়াল n। তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতে পাচ্ছি যে আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n পর্যন্ত যদি যায় সেই ধারাটিকে আমরা কি লিখতে পারি? এরকম করে লিখতে পারি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, আমরা এটি লিখতে পারি। তো আমরা এখন জাস্ট ওই বিষয়টি এখানে অ্যাপ্লাই করব যেগুলো আমরা ফার্স্ট পার্টে ভালো করে পড়েছি। তো এখন আমরা ওই বিষয়টি এখানে অ্যাপ্লাই করে দেব। তাহলে আমাদের এখানে উপরে 2 ঠিক থাকবে, আমাদের উপরে থাকবে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে কি 2, আর আমাদের এখানে কি রয়েছিল আগে? ফ্যাক্টোরিয়াল n। তো এর পরবর্তী ধাপে এখন আমরা আসব। এর পরবর্তী ধাপটি হচ্ছে যে আমরা এই ধারার ম্যাথ, সূচক ধারার ম্যাথ যখনই করব তখনই আমাদের যে কাজটি করতে হবে উপরে কোনো n রাখা যাবে না, উপরে আমাদের স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এগুলো নিয়ে আসতে হবে। তো আমাদের যেহেতু এখানে n রয়েছে সেহেতু n গুলোকে আমাদের সরাতে হবে। n গুলোকে সরাতে আমরা কি ব্যবহার করব? নিচে আমাদের যে ফ্যাক্টোরিয়াল n বা অন্য কিছু মান দেওয়া থাকবে এই মানগুলো থেকে আমরা ওই মানটাকে সরাবো। তো এটা আমরা এখন দেখব। তো আমাদের এখানে কি রয়েছে? ফ্যাক্টোরিয়াল n।
আমরা যদি ফ্যাক্টোরিয়াল এনকে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এই ফ্যাক্টোরিয়াল এনের সঙ্গে কী করতে হবে -1 যুক্ত করে দিতে হবে। তো আমরা যদি এই এনকে বাইরে নিয়ে আসি তাহলে আমাদের 2 এর সঙ্গে এন থাকতেছে, তাহলে কি হচ্ছে 2n, এবং আমাদের উপরেও কি রয়েছে 2n, তাহলে আমরা উভয় পক্ষে 2n কি করতে পারবো, অর্থাৎ উপরের 10 এবং নিচের 2n বাদ দিতে পারবো, যার কারণে আমরা এভাবে এখন কাজটি করব। তো আমাদের উপরে কি আছে 2n, এখানে আমাদের n+1 ডিভাইডেড আমাদের আমাদের এখানে 2 ঠিক থাকবে, 2 ঠিক রাখলাম, এবং আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল এনকে আমরা বাইরে নিয়ে আসলাম। বাইরে নিয়ে আসার পর আমাদের এখানে কি থাকতেছে ফ্যাক্টোরিয়াল এন ঠিক আছে, এর সঙ্গে আমাদের একটা কি করতে হবে -1 বিয়োগ করে দিতে হবে, যেটা আমরা করে দিলাম। এখন আমাদের এই 2n এবং এই 2n আমাদের কি যাচ্ছে বাদ যাচ্ছে। তো আমাদের 2n এবং 2n বাদ গেলে আমাদের কি থাকতেছে এখানে n+1 ডিভাইডেড হচ্ছে আমাদের কি a ফ্যাক্টোরিয়াল n-1। তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের n এখনো উপর থেকে যায়নি, এখনো n+1 রয়েছে। তো আমাদের যদি আমরা n+1 কে সরাতে চাই তাহলে আমাদের কি করতে হবে n-1। তো ফ্যাক্টোরিয়ালের মানটাকে আমরা বাইরে নিয়ে এসে আবার আমাদের উপরেও তাহলে লাগতেছে কি n-1। তো আমাদের সেক্ষেত্রে আমাদের উপরেও কি করে নিতে হবে n-1 তৈরি করে নিতে হবে। তো আমরা যদি n-1 তৈরি করে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আগে আমরা n-1 নিলাম, n-1 আমরা এটা নিলাম। এখন আমাদের এখানে কি ছিল n+1, তো n+1 এ রূপান্তর করতে হলে আমাদের কি করতে পারি, আমরা একটা +1 যুক্ত করে দিতে পারি। তো আমরা যদি এখানে n+1 এবং আমাদের এখানে কি +2 থাকে তাহলে আমাদের এমন আসতেছে এখানে +2 থেকে আমরা যদি -1 কে বিয়োগ করে দিই তাহলে আমাদের কি হচ্ছে আবার +1 থেকে যাচ্ছে, তাহলে আমাদের আবার আমরা n+1 এটা পেয়ে যাচ্ছি, যার কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো আমরা ওটাকে এভাবে লিখলাম। এরপর আমরা যদি নিচে লক্ষ্য করি আমাদের কি রয়েছে ফ্যাক্টোরিয়াল n-1, এটা আমাদের রয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব সে কাজটি হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের n-1 এবং +2 এখানে উভয়ের উপরে উভয়েরই হর হচ্ছে আমাদের কি n-1, অর্থাৎ আমাদের n-1 ফ্যাক্টোরিয়াল n-1 n-1 এর উপরেও আছে এবং +2 ও ফ্যাক্টোরিয়াল n-1 এর উপরে রয়েছে, যার কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে n-1 ডিভাইডেড হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল n-1, এবং আমাদের মাঝে প্লাস চিহ্ন দিয়ে আমরা এটাকে আলাদা করে দিতে পারি, অর্থাৎ 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n-1, অর্থাৎ আমরা দুটাকে আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পর আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে আমাদের এখানে কি রয়েছে n-1 রয়েছে, আর এদিকে আমাদের কি রয়েছে স্বাভাবিক সংখ্যা রয়েছে। তো আমাদের কি করতে হবে এখানেও n-1 সরাতে হবে। n-1 সরাতে হলে আমাদের এই ফ্যাক্টোরিয়ালের n-1 কে কি করতে হবে বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে এসে আমরা এখানে -1 করে দিলে আমাদের সহজেই বিষয়টি হয়ে যাচ্ছে। আমরা এখন সেটি করব, n-1 আমাদের উপরে ঠিক রাখলাম এবং নিচে আমাদের কি করব আমরা n-1 কে বাইরে নিয়ে আসবো, অর্থাৎ n-1 আর এর ভেতরে থাকতেছে কি n-1, এর সঙ্গে আমাদের কি করে দিতে হবে এটা -1 যুক্ত করে দিতে হবে। যে -1 কে আমরা যুক্ত করে দিলাম, এগুলো হচ্ছে আমাদের কি -1। আর এদিকে আমাদের প্লাস, এটা আমরা ঠিক রাখবো +2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n-1, এটাকে আমরা ঠিক রাখলাম। তো আমরা এর পরবর্তী কাজ কি করতে পারি, এখানে n-1 আর এখানকার n-1 কি করতে পারি বাদ দিতে পারি। তো আমরা যদি এখানে n-1 বাদ দিই তাহলে উপরে আমাদের কি থাকতেছে 1 থাকতেছে, আর নিচে আমাদের কি থাকতেছে n-1 হচ্ছে -2, তাহলে ফ্যাক্টোরিয়াল n-2, এবং আমাদের প্লাস চিহ্ন এখানে ঠিক থাকতেছে, উপরে থাকতেছে কি 2 ডিভাইডেড n-1। এখন আমরা আমাদের যে কাজটি করা জরুরি ছিল সে কাজটি আমরা করে ফেলেছি, অর্থাৎ আমাদের উপরে কোনো এখন n নাই, জাস্ট এখন আমাদের 1 2 যে স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সে স্বাভাবিক সংখ্যাগুলো আসলো, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ফর্মে আমাদের এটা চলে এসেছে। তো এখন আমরা যে কাজটি করব n ইকুয়াল আমরা 1 2 3 4 ইত্যাদি বসালেই আমাদের ম্যাথটি অনেক দূর কাছেই চলে যাবে আর কি সমাধানের। এগুলো আমরা এখন মুছাই দিব। তো এখন আমরা কি করব n ইকুয়াল 1 2 3 4 ডট 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 বসিয়ে পাই।
বসিয়ে পাই। এখন আমরা জাস্ট এখানে n এর জায়গায় আমরা কি প্রথম মান বসাবো 1 বসাবো। যখন আমরা n এর জায়গায় প্রথম মান 1 বসাবো তখন আমরা এখানে কি ধরে নেব t1 ইকুয়াল আমাদের যে মানটি দেয়া থাকবে, মানটি কি দেওয়া আছে প্রথম মান 1 ডিভাইডেড আমরা n এর মানটা কি পেয়েছি, n এর মান পেয়েছি আমরা কি 1। তো আমরা n এর জায়গায় কি দেব 1 মাইনাস 2 প্লাস আমাদের আবার এখানে কি রয়েছে 2 ডিভাইডেড আমাদের কি রয়েছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। n এর মান আমরা কি জানি 1 জানি, মাইনাস এখানে আমাদের কি 1। তো আমাদের এমন হচ্ছে। এখন আমরা এটাকে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা ইকুয়াল এমন লিখতে পারি যে আমরা ফ্যাক্টোরিয়াল 1 থেকে আমরা যদি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 2 করি তাহলে আমাদের এখানে আসছে কি মাইনাস 1 মাইনাস, তাহলে 1 ডিভাইডেড মাইনাস 1 ইকুয়াল আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। 0 প্লাস আমাদের এখানে কি হয়েছে প্লাস 1 মাইনাস 1, তাহলে কি হচ্ছে এমন হচ্ছে যে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0। তাহলে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 এর মান আমাদের কি হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 অর্থাৎ 2 আমাদের এই মানটি আসতেছে। এর পরবর্তীতে আমরা t1 এর মান বের করা শেষ করলাম। তো t1 এর মান বের করার পর আমরা কিসের মান বের করব t2 এর মান বের করব। t2 এর মান আমরা t1 এর মান যেভাবে বের করেছি t2 এর মান সেম ভাবে বের করব, অর্থাৎ n এর জায়গায় আমরা জাস্ট 2 বসাবো। তো আমরা যদি 1 ডিভাইডেড তাহলে n এর মান আমাদের কি রয়েছে, n এর মান রয়েছে আমাদের 2 মাইনাস 2 এবং আমাদের প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, প্লাস চিহ্ন 2 ডিভাইডেড n মাইনাস 1। n এর মান কি জানি 2 মাইনাস 1 এমন হবে। তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করলে দেখতে পারবো এখানে আসতেছে আমাদের কি 1 ডিভাইডেড, তো আমাদের এখানে প্লাস 2 মাইনাস 2 কি হচ্ছে 0। তাহলে আমাদের এমন হচ্ছে যে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল হচ্ছে 0। তো আমাদের 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 এর মান আমরা কি জানি 1 জানি। তো এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। আবার আমাদের 2 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1, তাহলে আমাদের এমন হচ্ছে এখানে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল আমরা 2 থেকে আমরা 1 কে বিয়োগ করে দিলে এখানে আসতেছে ফ্যাক্টোরিয়াল 1। তো আমরা 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 কে আমরা কি লিখতে পারি 1 ও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি। তো ওটা আমরা পরবর্তীতে এটা করতেছি। তো এরপর আমাদের কি কাজ আছে t3 এর মান বের করা। t3 এর মান যখন আমরা বের করতে যাব তখন আমাদের আবার সেম ভাবে n এর জায়গায় আমাদের 3 বসাতে হবে। আমরা এখন n এর জায়গায় কি বসাবো 3, তাহলে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n এর মান কি 3 মাইনাস কি হচ্ছে 2 প্লাস আবার আমাদের 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n এর মান কত আছে আমাদের 3 মাইনাস 1। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি আমাদের 1 ঠিক রাখলাম উপরে, 1 ঠিক রাখার পর আমাদের নিচে কি হচ্ছে প্লাস 3 থেকে মাইনাস আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এখানে আমাদের কি আসতেছে ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এরপর আমাদের কি রয়েছে উপরে রয়েছে কি 2 কে ঠিক রাখলাম, এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল 3 থেকে আমরা যদি 1 কে বিয়োগ করি তাহলে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 2। এরপর আমরা অনুরূপভাবে যদি t4 এর মান বের করতে চাই জাস্ট আমরা n এর জায়গায় 4 বসাই দেব। তাহলে আমাদের উপরে কি থাকলো 1 ডিভাইডেড আমাদের এখানে n এর মান কি 4 মাইনাস 2 আবার প্লাস আমাদের উপরে কি আছে 2 আছে, 2 কে ঠিক রাখলাম। তাহলে n এর মান আমাদের কত রয়েছে n এর মান 4 মাইনাস 1 ইকুয়াল আমাদের এখন ক্যালকুলেশন করলে আমরা দেখতে পারবো 4 থেকে আমরা যদি 2 কে বাদ দেই তাহলে হচ্ছে কি 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আবার আমরা যদি এখানে 2 কে ঠিক রাখি, 2 কে ঠিক রাখলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 থেকে আমরা যদি 1 কে বিয়োগ করি তাহলে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 3। এভাবে আমরা 4টা থেকে 5টা মান বের করব। বের করার পর আমাদের কি করে দিতে হবে এভাবে ডট ডট চিহ্ন দিতে হবে, অর্থাৎ এভাবে আমাদের 3 থেকে 4 সারি ডট ডট চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমাদের এভাবে আমরা 3 থেকে 4 সারি ডট ডট চিহ্ন দিয়ে দেব, কারণ এই মাতে আমরা যদি এই ডট ডট চিহ্নগুলো না দিই তাহলে আমাদের অ্যান্সারটাকে ভুল বলে বিবেচনা করা হবে। তো এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যোগফল নির্ণয় করতে হবে, অর্থাৎ যোগফল ধারাটির যোগফল আমাদের কি s, আমরা যোগফলকে s ধরে নিয়েছিলাম। তাহলে কি হবে s ইকুয়াল t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4, অর্থাৎ আমাদের t1 t2 t3 t4 কে আমরা এখন যোগ করে দেব। তো আমরা এখানে t1 এর মান কি পেয়েছিলাম 0 প্লাস হচ্ছে 2 ইন্টু 1, তাহলে আমাদের এমন হচ্ছে
তো আমরা এখানে যখন এই বিষয়টি আমরা আসব তখন আমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ প্রথমে যে মানগুলো রয়েছে, অর্থাৎ প্রথম যে মান অর্থাৎ 0 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 এগুলোকে আলাদাভাবে যোগ করবো এবং এগুলোকে আলাদা পরবর্তী যে ইয়েগুলো থাকবে সেগুলো আলাদা করব। অর্থাৎ আমাদের 1 ডিভাইডেড n মাইনাস 2 এটা এবং এটাকে আমরা কি করব, আলাদাভাবে লিখব। তো আমাদের প্রথমে তাহলে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 এর যে মানগুলো বেরিয়েছে সেগুলো আগে প্রথমে লিখে নেব। তো প্রথম মানটি কি হচ্ছে 0, তারপর হচ্ছে কি প্লাস আমাদের এখানে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0 এর মান কি 1, তারপর আমাদের কি প্লাস, তারপর হচ্ছে কি আমাদের ফ্যাক্টোরিয়াল আমাদের কি হয়েছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, এবার প্লাস আমাদের কি হয়েছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, এটাকে আমরা কি করলাম ব্র্যাকেট দিয়ে দেব। তারপর আমাদের কি রয়েছে প্লাস, এখন আমরা এই যে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 এর যে মানটা পাবো সেটা আমরা এখন এখানে যোগ করব। তো এর পরবর্তী মানগুলো আমরা কি পেয়েছি, পরবর্তী মান পেয়েছি 2 × 1 ইকুয়াল কি হচ্ছে 2, এরপর আমাদের কি রয়েছে প্লাস 2 প্লাস, তারপর আমাদের কি রয়েছে 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, তাহলে হচ্ছে কি 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1, এরপর আমাদের কি প্লাস, এরপর আমরা কি মান পেয়েছি 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2, এরপর কি প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত মান পেয়েছি 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3, এতদূর পর্যন্ত আমরা মানগুলোকে পেয়েছিলাম। তো মানগুলো এখন আবার যেহেতু যোগ করতেছি সেহেতু আমাদের এখানে জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই, যার কারণে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল আমরা কি লিখতে পারি ই ধারা লিখতে পারি, এটা আমাদের ই ধারা। তো এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি ই প্লাস আমাদের এখানে কি রয়েছে 2 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তো আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি। তো আমরা যদি এখানে একটা 2 কমন নেই তাহলে আমাদের ধারাটা এমন হচ্ছে 2 থেকে যদি আমরা 2 কমন নেই 1 আসে আমাদের, প্লাস এখানে আমরা 2 কমন নিয়েছি উপরে কি থাকতেছে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3 ডট ডট ডট, এভাবে আমার ধারাটা কি চলতে থাকবে। তাহলে আমরা এর আগেই দেখলাম যে 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল আমরা কি ধরে নিয়েছিলাম ই ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের ই প্লাস এখানে আমাদের 2 আর এ ধারাটি ইকুয়াল আমরা কি লিখতে পারি ই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে 2 × ই, তাহলে হচ্ছে 2ই আমার 2ই এবং আমাদের এখানে একটা ই, তাহলে আমাদের কি হচ্ছে 3, তাহলে আমাদের এখানেই অ্যান্সার আমাদের যে বের করতে বলা হয়েছিল যে 3ই, অর্থাৎ এই ধারাটা ইকুয়াল আমাদের কি বের করতে বলা হয়েছিল 3ই, জাস্ট আমরা এটাকে 3তে বের করে ফেললাম। তো আমাদের ম্যাথটি শেষ। তো আশা করি ম্যাথটি আপনারা সহজভাবে বুঝেছেন এবং যদি এই ম্যাথটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা পরবর্তী পার্টে এই অধ্যায়ের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো সমাধান করব। তো এই অধ্যায় থেকে আমাদের বেশি রচনামূলক কোশ্চেন পড়ার দরকার নেই, জাস্ট 3 থেকে 4টা আমরা রচনামূলক কোশ্চেন করব, এগুলোর মধ্য থেকে আশা করি কমন আসবে। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।